गौरक्षा के नाम पर कुछ लोग अपनी दुकानें खोल करके बैठ गए हैं। मुझे इतना गुस्सा आता है। गौ भक्त अलग है, अपने आप को बड़ा गौरक्षक मानते हैं। उनका जरा डोजियर तैयार करो। 70-80% ऐसे निकलेंगे जो ऐसे गोरख धंधे करते हैं जो समाज स्वीकार नहीं करता है, लेकिन अपनी उस बुराइयों को से बचने के लिए ये गौरक्षा का चोला पहन करके निकलते हैं। গরুর মাংস নিয়ে তেড়ে যাওয়া এটা সবটাই কিন্তু পরিকল্পিত। হিন্দু ছেলেকে যার নাম আরিয়ান মিশ্র, তাকে মুসলমান গরু পাচারকারী সন্দেহে 30 কিলোমিটার ধাওয়া করে তাকে গুলি করে মারা হয়েছে। মানে মুসলিম হলে এটা হত্যা করা ছিল। খুব ভালো বলেছেন আরিয়ানের বাবা বলেছে, কেন তুমি মুসলিম হলে তাকে তুমি মেরে দিতে। নমস্কার, এই খোলা আড্ডা অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরে আমরা ভেবেছিলাম যে এই বিজেপির সাম্প্রদায়িক বিদ্বেষের রাজনীতি বোধহয় কিছুটা তাতে লাগাম পড়বে, কিন্তু আবার যে 4টি রাজ্যে নির্বাচন শুরু হতে চলেছে, সেই 4টে রাজ্যের মধ্যে 2টো রাজ্যে, বিশেষ করে হরিয়ানা এবং মহারাষ্ট্রে আমরা দেখছি প্রবল বিদ্বেষ, বিশেষ করে গোরক্ষক বাহিনীর তাণ্ডব তীব্র থেকে তীব্র হচ্ছে। এর মধ্যেই হরিয়ানায় আমাদের বাংলার পরিযায়ী যুবক সাবির মল্লিক, তাকে পিটিয়ে খুন করা হয়েছে। মহারাষ্ট্রে ট্রেনের মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন সেই ভিডিওটা অনেকেই, যে এক বৃদ্ধকে কিভাবে গরুর মাংস নিয়ে যাওয়ার অভিযোগে তাকে মানে তার হাড় হিম করা ভিডিও আমরা দেখেছি, কিভাবে তাকে মারধর করা হচ্ছে। ঠিক একইভাবে কয়েকদিন আগে দিল্লি এনসিআর, মানে হরিয়ানার মধ্যেই পড়ে, দিল্লির লাগোয়া, সেখানে একটি হিন্দু ছেলেকে যার নাম আরিয়ান মিশ্র, তাকে মুসলমান গরু পাচারকারী সন্দেহে 30 কিলোমিটার ধাওয়া করে তাকে গুলি করে মারা হয়েছে। এইরকম বিদ্বেষ বিষ কিন্তু এখন একদম আরও ছড়ানো হবে বলেই আমাদের অনুমান এই নির্বাচনকে কেন্দ্র করে। তো এই বিষয়টিকে নিয়ে আমরা আজকে আমাদের এই খোলা আড্ডা অনুষ্ঠানে আলোচনার জন্য আমরা পেয়েছি মিলন দত্ত। আপনারা মিলন দত্তকে অনেকেই চেনেন। মিলনদা আমার আনন্দবাজারে প্রাক্তন সহকর্মী ছিলেন, শুধু তাই নয়, মিলনদা দুই বাংলার সাংবাদিক মহলে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ এবং তিনি ইসলাম সংস্কৃতির উপরে তার অনেক গবেষণাধর্মী কাজ আছে। মিলনদা, প্রথমেই আমাদের দর্শকদের পক্ষ থেকে তোমাকে এই অনুষ্ঠানে স্বাগত। তোমার কাছে আমরা তো একটু, আমি মুখবন্ধ করেই দিলাম, তোমার কাছে আমি এই যে বিদ্বেষ বিষের রাজনীতি এবং তার সঙ্গে যে গোরক্ষকদের এই তাণ্ডব, তার যে সামাজিক যে অভিঘাত, এই বিষয়গুলো আমরা একে একে জানতে চাইব। তুমি এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন করছো, নজরে রাখছো এবং তার নিয়ে তোমার অনেক ভালো কাজও আছে, তোমার কাছে অনেক তথ্য আছে। তুমি যদি আমাদের দর্শকদের জন্য প্রথমেই এই প্রেক্ষাপট থেকে শুরু করে তার রাজনীতি এবং তার সমাজের অভিঘাতটা একটু ব্যাখ্যা করতে থাকো। আমি এটা একটু অন্য জায়গা থেকে শুরু করি। হ্যাঁ, করো। সেটা হচ্ছে এই যেগুলো ঘটছে সেগুলোকে আমরা কি বলবো, এটা ইসলাম বিদ্বেষ, মানে হিন্দুত্বের উত্থান এবং তার মুসলমানকে জব্দ করার পরিকল্পনা, নাকি সারা বিশ্বব্যাপী যে ইসলামোফোবিয়া চলছে তারই একটা রূপ? আমার মনে হয় আমরা এটা ইসলামোফোবিয়া দিয়ে ব্যাখ্যা করলে খানিকটা বুঝতে পারি। ইসলামোফোবিয়ার রূপটা খুব ইন্টারেস্টিং। এটা ইউরোপে একদম একরকম, আমেরিকায় একরকম, ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন রকম একরকম, ভারতে আর একরকম, আবার ইসলামিক স্টেটগুলোতেও ইসলামোফোবিয়া আছে বলে মানা হয়। এটা অন্য সম্পূর্ণ ভিন্ন বিষয়। ইসলামোফোবিয়া হচ্ছে বা মুসলিমোফোবিয়া বলা যায়, এটা ইসলামোফোবিয়া বলে বেশি চালু কথাটা। ফোবিয়া হচ্ছে ভয় মানে হচ্ছে একটা কিছু ঘটবে, একটা কিছু হবে, তার মানে সেটা রিয়েল ভয় নয়, রিয়ালিটিতে সেইটা হয় না। ফোবিয়া হচ্ছে সেটা। যেমন অনেক সময়তে হয় কি, সাপ আমাকে ছবুল মারবে ভেবে আমি সাপকে আক্রমণ করি। এবার কথা হয়েছে, আমাদের এখানে হিন্দুত্ববাদীরা আজ থেকে না, এই সাভারকার শিখিয়ে গেছে, তখন থেকে মুসলমানকে সাপ ভেবে এই ঝোল মারবে। কিভাবে ঝোল মারবে? সে অনেক লোককে মুসলমান করে দেবে,
লাভ জেহাদ করে, অমুক জেহাদ করে, তমুক জেহাদ করে, নানা রকম তৈরি হচ্ছে জেহাদের ফর্ম তৈরি হচ্ছে নানা রকম, মানে বিজেপির মাথা থেকে বা আরএসএস এর মাথা থেকে নানা রকম। এখন তো একটা আম, আসামের মুখ্যমন্ত্রী ও তো আরো একটা নতুন কি বন্যা জিহাদ নাকি ল্যান্ড জিহাদ কি একটা হ্যাঁ, তৈরি করলো। করোনা জিহাদও তারপরে হয়েছিল। আইএস জিহাদ হয়েছে, মানে হাজার রকমের জিহাদ করোনা হয়েছে। জিহাদ হয়েছিল যখন এই। হ্যাঁ, করোনা জিহাদ তো সেরকমই নাম করা, সারা পৃথিবীতে হ্যাঁ, ছড়িয়ে হ্যাঁ, দিয়েছিল তার নাম। তো আমি বলছি এই যে জিহাদ বা ইসলাম আতঙ্ক বা ইসলামোফোবিয়া, তারই একটা রূপ হচ্ছে বলে আমার ধারণা, রূপ হচ্ছে এই গণপিটুনি। এবার কথা হচ্ছে, সে কি সত্যি ওই বৃদ্ধকে ভয় পেয়েছে? ভয় পায়নি। আসলে সে ইসলামকে ভয় পায়। সে ভাবছে, তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে জনসংখ্যার দিক থেকে সে বেড়ে যাচ্ছে, কারণ তার 4টে বউ, অনেক বেশি বাচ্চা হয়, এবং তার পেছনে কোনো যুক্তি নেই, সেটা আমরা বহু জায়গায় জানি, বহু ভাবে জানি। এখন আমরা এটা জানি যে ভারতে জনসংখ্যার যে বৃদ্ধি, 21-এ তো মানে জনগণনা করতেই দিল না বিজেপি, আবার নাকি 24-এ করবে, না করলে না চাইলে বিশ্বাস নেই। এবার কথা হচ্ছে যে জনসংখ্যা যে বৃদ্ধি হচ্ছে, 2011-য় যে আমরা বৃদ্ধি দেখেছিলাম, সেখানে কিন্তু মুসলমানের যে গ্রোথ রেট হিন্দুর চেয়ে সেটা কম। মানে তাদের ডেকাডেন্স যে গ্রোথ রেট, শতাব্দীর যে গ্রোথ রেট, মানে 10 বছর ধরে যে গ্রোথ রেট হিসেব করা হয়, সেখানে হিন্দুর চেয়ে মুসলমান পার্সেন্টেজ অনেক কম। এখন কথা হচ্ছে, এই কমে যাওয়া, রিয়ালিটির কমে যাওয়া আর তার ভাবনার বেড়ে যাওয়া, এই দুটোকে তো আমরা মেলাতে পারি, সে তো মেলাবে না, বা মেলানোর তার কোনো দরকার নেই। তার এইটা মেলানো তো মুসলমানকে পিটিয়ে মারা যাবে না। ঠিক। এবার এই যে গরুর মাংস, এবং মুসলমান তো এত বোকা নয় যে মহারাষ্ট্রে বা উত্তরপ্রদেশে গরুর মাংস নিয়ে চলাফেরা করবে। কেন করতে যাবে? তো গরুর মাংস অ্যাভেলেবেলই নয়, গরু কাটাই হয় না, যে গরুর মাংস পাবে কোথেকে, এবং একটু গোপনেও কাটা হয় না। ফলে এই যে গরুর মাংস নিয়ে তেড়ে যাওয়া, এটা সবটাই কিন্তু পরিকল্পিত। মানে এটা ভাবার কোন এ পর্যন্ত একটিও কেস হয়নি যেখানে গরুর মাংস সন্দেহে খুন করা হয়েছে, পেটানো হয়েছে, মারা হয়েছে, ঘটনা ঘটেছে, কিন্তু গরুর মাংস পাওয়া গেছে। বরং খাসির মাংস পাওয়া গেছে, মানে খাসির পার্ট পাওয়া গেছে, কাটা পার্ট পাওয়া গেছে। 1 লাখের সময় সেটা হয়েছিল, 1 লাখের সময় হয়েছিল। হ্যাঁ, পরবর্তীকালে পাওয়া গেছে, প্রমাণ হয়েছে, টেস্ট করে প্রমাণ হয়েছে যেগুলো খাসির মাংস। ফলে গরুর মাংস পাওয়া তো অসম্ভব ব্যাপার। মানে পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্ট এবং কেরালা বা এরকম কয়েকটা স্টেট ছাড়া গরুর মাংস পাওয়া যাবে না, পাওয়া যায় না, ইম্পোর্ট করা যায়। ফলে কি, এটা হচ্ছে যথার্থই ইসলামোফোবিয়া। এই একটা আতঙ্ক তৈরি করে দিয়ে নানা রকম, মানে যাকে বলে গোরক্ষক বাহিনী তৈরি করে, লোকাল গুন্ডাদের মাথায় কপালে একটা তিলক কেটে, মাথায় একটা লাল পেট্টি বেঁধে বা না বেঁধে, অতি আধুনিক পোশাকেও এই যে গোরক্ষকরা রাস্তায় নেমে পড়েছে, দামি দামি গাড়ি নিয়ে তারা ড্রাইভ করে যেভাবে চেজ করলো ইয়েকে, আরিয়ান মিশ্রকে, এবার খাঁটি ব্রাহ্মণ, উত্তর ভারতীয় ব্রাহ্মণ, তাকে মুসলমান ভেবে এবং গরুর মাংস নিয়ে যাচ্ছে ভেবে যেভাবে চেজ করে খুন করলো, গুলি করলো, এবং তার সঙ্গে ফ্যামিলি, মানে মহিলা ছিল, বাচ্চা ছিল। আমি মিলনদা একটু দর্শকদের জানিয়ে দিই, আরিয়ান মিস্টার ঘটনাটা আপনারা যারা জেনেছেন, অনেকেই জেনে গেছেন, আর যারা জানেননি তাদের জন্য একটু ছোট্ট করে আমি বলে দিই। আরিয়ান মিস্টার একটি 12 বছর ক্লাস 12-এর পাশ করা একটি ছেলে, 18 বছর বয়স হয়তো তার হবে। সে রাত্রিবেলা দিল্লি এনসিআরে, সে রাত্রিবেলা তার বন্ধু এবং কয়েকজন বান্ধবীকে নিয়ে রাত্রিবেলা নুডল খেতে বেরিয়েছিল বলে শোনা যায়। এবং তাকে যখন তার একটা রেনল্ট গাড়ি ছিল, ডাস্টার গাড়ি, সেই গাড়িতে করে তারা যাচ্ছিল, তখন হঠাৎ গোরক্ষ বাহিনীর কাছে খবর যায় যে এখানে কিছু মুসলিম গরু পাচার করছে এই গাড়িতে করে। তারা তাকে ধাওয়া করে, এবং আরিয়ান মনে করেছিল যে এরা বোধহয় ডাকাত, তারা লুট করতে আসছে, সেই জন্য সেও গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, সেও তখন গাড়ি এবং 30 কিলোমিটার গাড়ি এই চেজিং চলতে থাকে। খুব আশ্চর্যের ব্যাপার, দিল্লির মতো একটি শহরে যেখানে পুলিশ এত অ্যাক্টিভ বলা হয়, তারা কেউ এটাতে নজর করলো না, এবং তারপরে তারা কিন্তু ধাওয়া করে তারা সরাসরি গুলি চালিয়ে দিল, এবং গুলি চালানোর পরে আরিয়ান মিশ্রা
যে সে কিন্তু সেখান থেকে সে কিন্তু গুলিতে সেখানেই মৃত্যু হলো তার। এবং পরবর্তীকালে যে ধরা পড়ে, সে খুব অদ্ভুত কথা বলেছে। সে আরিয়ানের বাবা যখন তার সঙ্গে দেখা করতে গেছিল জেলে, তখন সে বলেছে, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমি একজন ব্রাহ্মণ হত্যা করে ফেলেছি, আমি ভেবেছিলাম ও মুসলিম। মানে মুসলিম হলে এটা বলে হত্যা করা যায়, ছিল। হত্যা খুব করা ভালো যায়। বলেছেন আরিয়ানের বাবা বলেছে, কেন তুমি মুসলিম হলে তাকে তুমি মেরে দিতে, মুসলিম যদি এরকম তুমি, তোমার যদি সেটাকে নিষিদ্ধ মনে হয়, তোমার যদি সেটা বেআইনি মনে হয়, তুমি তো পুলিশে কাছে দিতে পারতে। এবং গতকাল আরিয়ানের বাড়িতে বৃন্দা কারাট যখন গেছিলেন, তখন বৃন্দা কারাটকে তার মাও, আরিয়ানের মা একই কথা বলেছে, আমার তো অনেক প্রতিবেশী মুসলিম আছে, তারা আমার বোনের মতো, কই তাদের তাদের কেন মারা হবে এরকম ভাবে। এই এই যে ঘৃণার রাজনীতি, এই বিদ্বেষের রাজনীতিতে কে যে কখন কাকে মেরে দেবে, সে মুসলিম হোক না হোক, এটা কিন্তু আমার কাছে ভীষণ খুব কষ্টের মনে হয়েছে। শুধু আরিয়ানের মৃত্যুটা তো তার একটা নমুনা, এটাতে যে কোনো মানুষ, আমি আপনি সবাই কিন্তু আমরা আক্রান্ত হতে পারি। এবং আমরা বিশেষত বাঙালিরা, বিশেষ করে আমরা বাঙালিতে এই যে মহারাষ্ট্রের ঘটনাটা, মিলন দা, তুমি ট্রেনে ভিডিওটা নিশ্চয়ই তুমি দেখেছো যে কিভাবে মারা হচ্ছে, যে ওরকম তো আমরাও ট্রেনে অনেক সময় মাংস নিয়ে, পরোটা নিয়ে আমরা লম্বা সফর করি। হ্যাঁ, এবং কালকে যদি কেউ শ্রাবণ মাস বলে যে আপনি কেন খাচ্ছেন এখানে মাংস, হ্যাঁ, সে গরুর মাংস না হয়ে অন্য মাংস হতে পারে বা মাছও হতে পারে, আমাদের মারতে শুরু করে, আমাদের যদি অপমান করতে শুরু করে, আমাদের তো এতে এতে অদ্ভুত ব্যাপার। এটা কি ধরনের বিদ্বেষ, কি ধরনের দেশ এটা তো এটা? এমনিতেই আমি বলি, আমার বোন ফরিদাবাদে থাকে, হ্যাঁ, ওদের তো সপ্তাহে একদিন না দুদিন অ্যালাউড যে ওরা মাছ প্রকাশ্যে মাছ বা মাংস কিনতে পারে। তো আহ, ফলে ওদের সারা সপ্তাহ আতঙ্কে থাকতে হয়, কারণ ওদের গোপনে কালো প্লাস্টিকে করে মাংস স্মাগল করে নিয়েছে বা মাছ র্যাদার স্মাগল করে নিয়েছে, বাড়িতে খেতে হয়। আমার পরিচিত একটি মেয়ে, আহ, সে গুজরাটের ইউনিভার্সিটি পড়াতো, তো সে প্রতিবারই এসে গল্প করতো কিভাবে মানে রানাঘাটের একটি ছেলে, সে এখানে একটা দোকান আছে, তার রান্না বান্না করে, সে কিভাবে ওর দোকান থেকে মাংস নিয়ে দুটো কালো প্লাস্টিকে করে মুড়ে এটা বাড়িতে নিয়ে এসে খেয়ে আবার সেই প্লাস্টিকের মধ্যে নিয়ে গিয়ে রাস্তার ডাস্টবিনে ফেলে দিয়ে আসতো, মানে পরের দিন সকালে। এই খাদ্যাভ্যাস ফলে এই বাঙালির খাদ্য, হ্যাঁ, 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 এটা শুধু এটা মুশকিলটা অন্য জায়গায়। একটা গোটা সমাজ যারা সংখ্যাগরিষ্ঠ, মানে আমিষাশীরা তো সংখ্যাগরিষ্ঠ, নিরামিষাশীরা সংখ্যাগরিষ্ঠ নয় আমাদের দেশে এখন পর্যন্ত, কোনোদিন হবে বলে মনে করি। একটা সংখ্যাগরিষ্ঠ শ্রেণী যারা এক ধরনের খাবার খায়, আহার করে, তারা আতঙ্কে থাকবে একটা বিশেষ বিশেষ রাজ্যে গিয়ে। এটা তো হতে পারে না, তো হতে পারে। এটা কি গভর্নমেন্ট, এই একে মানুষ ভোট দিয়ে সরকার করেছে? আমরা একটা ডেটা দেখলে বুঝতে পারি হ্যাঁ, এটা যে তুমি একটু বলো। হ্যাঁ, কিভাবে 2013 থেকে আহ, এগুলো বেড়েছে। 2013 ছিল দুজন দুজন আহ, যারা তার গোরক্ষ মারা বাহিনীর যায়, হাতে মারা গেছে, তাই তো? গোরক্ষা বাহিনী মারা গেছে বা ইনজিওর্ড হয়েছে, এই হ্যাঁ, ঘটনাগুলো ঘটেছে। একটা হচ্ছে তোমার প্রথম ঘটনাটা দেখতে পাচ্ছি 20শে আগস্ট মধ্যপ্রদেশে, হুম, ইন্দোরে। তারপরে এটা হরিয়ানায় 30th। 14 সালে 1, 2, 3, 4, 5, 6টা ঘটনা ঘটেছে। 15 সালে দেখতে পাচ্ছি সব বিজেপি ঘটনা শাসিত ঘটেছে রাজ্য। সমস্ত বিজেপি শাসিত রাজ্য। 1, 2, 3, 4, 5, 6 ছটা জায়গায় ঘটনা ঘটছে। এই ডেটাগুলো স্ক্যান করতে গিয়ে দেখলাম সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ এবং কর্ণাটক। হ্যাঁ, কর্ণাটকে কিন্তু কিন্তু মানে সরকার চেঞ্জ হওয়ার পরে কর্ণাটকে কিন্তু এই ঘটনা লক্ষণীয় ভাবে কমেছে। এবারে তারপর থেকে আর ঘটনা, হ্যাঁ, মানে বিজেপি যাওয়ার পর থেকে আর ঘটেনি। বরং উল্টো 21-এ দিকে দেখতে পাচ্ছি তুমি তুমি এই 24 সালে বিজেপি সরকার উড়িষ্যায় ক্ষমতা নেওয়া আসার পরে, সম্প্রতি লোকসভা নির্বাচনের সঙ্গে উড়িষ্যায় যে বিধানসভা ভোটটা হলো, নবীন পট্টনায়কের সরকার চলে গেল, হুম, তারপরে কিন্তু উড়িষ্যা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে, একটা ঘটনা হ্যাঁ, ঘটেছে। উনিশটা হ্যাঁ, উনিশটা হচ্ছে আমাদের দেশের মুসলিম সংখ্যা বোধহয় 2%, হ্যাঁ, 2%, 2 to 4 এরকম হবে। হ্যাঁ, হ্যাঁ, সেটাও আহ, এই এই পশ্চিমবঙ্গে লাগোয়া একটা জেলায়, হুম, এবং শুধুমাত্র সেই জেলাতেই কনসেন্ট্রেট, আর কটকের দিকে কিছু আছে, ব্যাস। আর কোথাও মুসলমান নেই কিন্তু। মানে সেখানেও কিন্তু এইভাবে দাঙ্গা করানোর একটা চেষ্টা হয়, এবং ওখানকার মুসলিমরা আদিতে বোধহয় নবাবদের সঙ্গে বা সুলতানদের সঙ্গে গিয়ে পৌঁছেছিল, কিন্তু তারা একটা অদ্ভুত ভাষায় কথা বলে, ওড়িয়া এবং
আহ, ভাঙা উর্দু মেশানো, মূলত উড়িয়া কিন্তু আমাদের ভাঙা উর্দু কিছু মেশানোর কথা বলে। এবং তারা একটা বিশাল দরগা আছে যেখানে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই যে দরগায় যায়, খুবই নামকরা দরগা। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আবার 21 সালে 1, 2, 3, 4, 5টা জায়গায় হয়েছে, 6টা জায়গায় হয়েছে, সেখানেও 1, 2, 3, 4 জন খুন হয়ে গেছে, আহত হয়েছে তারও বেশি, অন্তত 15 জন। 23 সালে 2টো জায়গায় 2জন খুন হয়েছে, একটা হচ্ছে ছাপড়া আর একটা নাসিক। মহারাষ্ট্র কিন্তু খুব কম জায়গা। হ্যাঁ, মহারাষ্ট্র তো 24 সালে, সম্প্রতি এই বিজেপি বছর, ক্ষমতায় আছে, বিজেপির জোট সরকার হ্যাঁ, ক্ষমতায় আছে। আমরা এই ডেটায় দেখতে পাচ্ছি জুন অব্দি, তারপরে তো ঘটলো, অগাস্টেই ঘটে গেল। হ্যাঁ। হ্যাঁ, জুনেই দুটো, 7 জুন আর 15 জুন একটা তেলেঙ্গানায়, একটা ছত্তিশগড়ে ঘটেছে। এই ছত্তিশগড়ের রায়পুরে 3 জন মারা গেছে, ওই হিন্দুত্ববাদীরাই কোনো খুন ব্যাপার। করেছে। ফলে তবে আমরা দেখতে একটা জিনিস পাচ্ছি। তুমি বলো, একটা জিনিস তুমি বলো, তোমার এই ডেটা এবং এতে খুব চমৎকার এটা তুমি দিলে। এ থেকে বলো, এটাতে এই যে ভোটের রাজনীতি, তুমি যে ইসলামোফোবিয়ার কথা বললে, হ্যাঁ, এর সঙ্গে ভোটের রাজনীতি তো ওতপ্রোতভাবে জড়িত। জড়িত। এবং যদিও যখন তারা ধাক্কা খেলো, প্রায় 20% ভোট কমে গেল বিজেপির এবার লোকসভায়। হ্যাঁ, তারা 303 থেকে 240-এ নেমে গেল। তারা এই বিশেষ করে উত্তরপ্রদেশের মতো রাজ্য, এখানে ভীষণভাবে সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা হয়েছে। তারপরেও তারা কি মনে করছে যে এই রকম আমরা একটা জিনিসকে আবার জাগিয়ে রাখা দরকার? আমরা তো ভেবেছিলাম যে খানিকটা মানে কাট্টু সাইজ হলো হুম। বিজেপি। হুম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশে, মহারাষ্ট্রে যেখানে ভোট হলেই বিজেপি হেরে যাওয়ার কথা, হুম। মানে আমার মোটামুটি নিশ্চিত ভোট হলেই হেরে যাওয়ার হ্যাঁ, কথা, এই উপনির্বাচনে সেরকম তাই হবে। জায়গায়। 10টা কেন্দ্রে যে উপনির্বাচন, হ্যাঁ, লোকে খুঁজে তো পাচ্ছে না। এরকম অবস্থাতেও আসলে যেটা হয় আমি বলি, সেটা হচ্ছে খানিকটা আমাদের রাজ্যে একটু একটু ডাইভার্ট করে আসছে। আমাদের রাজ্যে এই যে যে ঘটনাগুলো ঘটছে, এই যে ডাক্তার মেয়েটিকে খুন করা হলো, তারপরে এই যে স্বতঃস্ফূর্তভাবে মূলত মেয়েদের নেতৃত্বে যে রাত জাগো, রাত হুম। দখল করো যে বেরোচ্ছে, সেখানে লাস্ট যেদিন, গত পরশুদিন, যেভাবে বিভিন্ন জেলায় আহ তৃণমূল ক্যাডাররা এবং পুলিশ যেভাবে প্রোঅ্যাক্টিভ হয়ে মেয়েদের অন্যায়ভাবে, সম্পূর্ণ বেআইনি ভাবে গভীর রাতে মেয়েদের তুলে থানায় নিয়ে গিয়ে আটকে রাখলো, তারপরে ইয়েতে মুছে দিল, জল ছিটিয়ে মুছে মাথা দিল। ভাঙায় মাথা ভাঙায়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপারটা খানিকটা একরকম, মানে এই এখানে কেউ আর হাতের মধ্যে নেই। এরকম নয় যে বিজেপি সেন্ট্রালি বা আরএসএস সেন্ট্রালি চাইলেই এই হিন্দুত্ববাদীরা থেমে যাবে তাদের হাত। একবার কেউ একবার রক্ত দেখে ফেলেছে এরা, একবার পেটানোর মজা পেয়ে গেছে, মুসলমানদের ভয় দেখানোর মজা পেয়ে গেছে, সেটা কি থামে নাকি? সেটা মোদি বললো না, ইয়ে বললো, আরএসএস বললো, এতে কিছু এসে যায় না। এতে এটা মোদির কথা মজা বললে, করার এটা থেকে। মোদির কথা বললে প্রসঙ্গক্রমে আমি ভিডিওটা দেখাবো আমি আবার সব দর্শকদের জন্য, যে মোদি সরাসরি একটি মঞ্চ থেকে বলছেন যে এই গোরক্ষ বাহিনী হচ্ছে দুষ্কৃতীদের বাহিনী। আপনাদের যদি হ্যাঁ, সেবা করতে হয়, এটা খুব ইন্টারেস্টিং যে আপনারা গরুকে প্লাস্টিক খাওয়া বন্ধ করুন যাতে অনেক বেশি গরু মারা যায়, এটা তিনি বলছেন। এবং গোরক্ষ বাহিনীদের প্রত্যেকেই বলছেন এরা অ্যান্টি সোশ্যাল, এরা দিনের বেলা গোরক্ষ বাহিনীর লোক সেজে লোকের কাছে এসে এসে আমরা কত ভালো, এটা এই মুখোশ পরে নেয়। এটা মোদী নিজে বলেছেন। गौरक्षा के नाम पर कुछ लोग अपनी दुकानें खोल करके बैठ गए हैं। मुझे इतना गुस्सा आता है। गौ भक्त अलग है, गौ सेवक अलग है। मैंने देखा है कि कुछ लोग जो पूरी रात एंटी सोशल एक्टिविटी करते हैं, कुछ लोग, लेकिन दिन में गौरक्षक का चोला पहन लेते हैं। मैं राज्य सरकारों को अनुरोध करता हूं कि ऐसे जो स्वयंसेवी निकले हैं, अपने आप को बड़ा गौरक्षक मानते हैं, उनका जरा डोजियर तैयार करो। 70-80% ऐसे निकलेंगे जो ऐसे गोरख धंधे करते हैं जो समाज स्वीकार नहीं करता है, लेकिन अपनी उस बुराइयों को से बचने के लिए ये गौरक्षा का चोला पहन करके निकलते हैं। और सचमुच में वो गौ सेवक है तो मैं उनसे आग्रह करता हूं, एक काम कीजिए, सबसे ज्यादा गायें
कत्ल के कारण मरती नहीं है, प्लास्टिक खाने से मरती है। তার উপলব্ধিকে এক্ষেত্রে অন্তত আমাকে বলতে হবে যে এই উপলব্ধি যদি তার মুখে তিনি বলেন যে আসলে মোদির অনেক কান্নাই কবিরের কান্না, হ্যাঁ, তো মনে হচ্ছে যেন হ্যাঁ শাসক প্রশাসক হিসেবে তার হাতে নেই এটা। না না, আর কারো হাতে নেই এটা, এটা ওরও হাতে নেই, ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর হাতে নেই, মহারাষ্ট্রেও কারো হাতে নেই, ও হরিয়ানার তো মুখ্যমন্ত্রীর পাশেই দাঁড়িয়েছে সাবির আলী, আমাদের বাঙালি ছেলেটি মারা যাওয়ার চেয়ে পরে তার এগুলোকে জাস্টিফাই করে, সবই করে। এবার কথা হচ্ছে যে এই বিষয়গুলো তাহলে কি হবে, এর পরিণতিটা কোথায় পৌঁছবে? মানে মুশকিলটা হচ্ছে যে একবার তুমি হিন্দুত্ববাদীদের বলেছো তোমরা এটা করো, ভোটের সময় তুমি বলবে এটা করো, ভোট থেমে গিয়ে তুমি যখন ভোট কমে যাবে তখন বলবে করো না, এইটা তো করা যাবে না। তাহলে কিভাবে বন্ধ হবে এটা? কিভাবে আমরা এর থেকে নিষ্কৃতি পাবো? নিষ্কৃতি পাওয়ার একটাই উপায়, হিন্দুত্ববাদীদের যাতে আর কোনো সে না থাকে, সমাজে তাদের মাথা তোলার কোনো জায়গা না থাকে, এরকম একটা সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি আমাদের দেশে তৈরি না হলে এইটা কিছুতেই বন্ধ করা যাবে না, সম্ভব নয় বন্ধ করা। কিন্তু একটা হিন্দুত্ববাদ এমন একটা বিষয়, সেটা কি সত্যি অন্য একটা দল ক্ষমতায় এলে, যদি কেন্দ্রে ধরলাম অন্য দল ক্ষমতায় এলো, কংগ্রেসের নেতৃত্বে কোনো জোট সরকার ক্ষমতায় এলো, কিংবা উত্তরপ্রদেশে একটা জোট সরকার ক্ষমতায় এলো, বা মধ্যপ্রদেশে মহারাষ্ট্রে ক্ষমতায় এলো, তাহলে কি হিন্দুত্ববাদীরা থেমে যাবে? আমার তো ওটা মনে হয় না। এই কারণেই মনে হয় না যে হিন্দুত্ববাদীদের যে রাজনীতি, হিন্দুত্ববাদের যে রাজনীতি, সেই রাজনীতিটা তো অন্তর্লীন ভাবে চলতে থাকে, নিজে চলতে থাকে, আমরা যেটা দেখতে পাই না। আমাদের একজন সাথী খুব ভালো কথা বলেছিলেন বাংলাদেশে, তিনি বলেছিলেন, দেখো মিলন, আমরা রিয়াকশনে কাজ করি। কোনো একটা জায়গায় দাঙ্গা হলো বা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হলো, তখন সেইটার জন্য আমরা মিছিল করি, মানুষের কাছে যাই, কথা বলি, বুকলেট চাপি, পোস্ট এডিট লিখি, লেখালেখি করি, বক্তৃতা করি ইত্যাদি। কিন্তু যারা এই সাম্প্রদায়িকতাটা করে, হিন্দু বা মুসলমান, তারা তো সারা বছর ধরে, সারা জীবন ধরে এই কাজটা করে চলে। ফলে তাদের আমরা মোকাবিলা করব কিভাবে? তাদের মোকাবিলা করলে অন্য কোনো ধরনের একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। তো ফলে এখন কথা হচ্ছে যে এইটা কি চলতে থাকবে? আমাদের মতো দেশ, যে দেশে এটা কখনো ছিল না, মানে ইনফ্যাক্ট বিজেপির উত্থানের আগে পর্যন্ত কখনো আমরা কোনো দেখিনি যে কেউ কি পোশাক পরবে, কে কার সঙ্গে প্রেম করবে, কে কি মাংস খাবে, কে কি মাংস নিয়ে ট্রেনে জার্নি করবে, কে তার মেয়ের বাড়ি যাবে কোন উপহার নিয়ে, এইটা দেখে কাউকে বিচার করা হবে বা তাকে শাস্তি দেওয়া হবে বা তাকে প্রহার করা হবে, খুন করা হবে, এটা তো আমরা কখনো দেখিনি। এটা তো ভারতের সংস্কৃতি নয়, এটা আমাদের সংস্কৃতি নয়। তো ফলে এইটাকে কি করে আটকানো যায়, কি করে আটকানো সম্ভব, সেইটা কিন্তু আমাদের সবাইকে ভাবতে হবে, ভাবা দরকার। এটা আমার মনে হয় যে শুধু এইটা ঘটনাগুলো বলা বা বিশ্লেষণ করা নয়, এর নিষ্কৃতি কোত্থেকে আসবে, নিষ্কৃতি আবার আমরা পুরনো ভারতের পুরনো জায়গায় কি করে ফিরতে পারবো, সেইটা আসলে ভাবার বিষয়। কিন্তু মুশকিল হয়েছে যে আমাদের যে রাজনৈতিক দলগুলো, তারা যেহেতু একটা ধর্মীয় আবেগে সুরসুরি দিয়ে রাজনীতিটা করে, যে কখনো হিন্দুদের কখনো মুসলমানদের, তো ফলে কোনোভাবেই কখনোই এইটাকে কোনো পলিটিক্যাল পার্টি কমব্যাট করবে বা কমব্যাট করে নিশ্চিহ্ন করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। আমি এটা বিশ্বাস করি না। এটা করতে গেলে তাকে সর্বঅর্থে সেকুলার হতে হয়। আর আমাদের সেকুলারিজমের তো একটা গন্ডগোল আছে, ভারতের সেকুলারিজমের গন্ডগোলটা হচ্ছে সর্বধর্ম সহিষ্ণুতা। মানে সেকুলারিজমের মানে হচ্ছে ধর্ম থেকে রাষ্ট্রকে বিচ্ছিন্ন করে দেয়, এটা হচ্ছে সেকুলারিজম। আমাদের হচ্ছে সেকুলারিজমের বাংলা করা হয়েছে বা হিন্দি করা হয়েছে ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা মানে তুমি নিরপেক্ষ ভাবে থাকবে, সব ধর্ম থাকবে, কিন্তু তুমি নিরপেক্ষের দৃষ্টিতে সব রাষ্ট্র থাকবে, সেটাই নেহেরুর ইয়ে ছিল, যে রাষ্ট্র ধর্ম আমি তুমি ধর্মীয় হতে পারি, হিন্দু মুসলমান হতে পারি,
হ্যাঁ, সব ধর্মগুলোকে নিরপেক্ষভাবে দেখবে, কিন্তু ইউরোপের যে সেকুলারিজম, সেই সেকুলারিজমে বলা হয়েছে চার্চের সঙ্গে স্টেটের কোনো সম্পর্ক থাকবে না। থাকবে না। ঠিক। আমাদের যে সেকুলারিজম, সেখানে হচ্ছে সবার সঙ্গেই সম্পর্ক থাকবে, কিন্তু সমদূরত্ব, সমনিকটত্ব। এখন কথা হচ্ছে এই যে এটা তো খুবই রিলেটিভ ব্যাপার। আমরা তো দেখতে পাই যে যে কংগ্রেস হোক বা নেহেরুর আমল হোক, আজকে হোক, এই যে কোথাও নারকেল ফাটিয়ে কিছু উদ্বোধন করা, সেটা তো সম্পূর্ণ একটা হিন্দু রিচুয়াল। এটা তো না মেনে কোনো উপায় নেই। আবার কোথাও 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 কোরআন তেলাওয়াত করে, গীতা থেকে পাঠ করে, ত্রিপিটক থেকে পাঠ করে, গ্রন্থ সাহেব থেকে পাঠ করে ধর্ম নিরপেক্ষতা প্রমাণ করা হয়, করে কিছু উদ্বোধন করা হয়। কিন্তু আমার মনে হয় না এইগুলো সবগুলোকে রেখে এরকম একটাকে আহ মোকাবিলা করা সম্ভব বলে আমার মনে হয় না। আমার মনে হয় এটাকে সর্বতোভাবে আহ, ধর্মকে ত্যাগ না করতে পারে, ধর্মকে ডিটাচ একদম না করতে পারে। একদম মিলনদা, আমাদের সময় শেষ। আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন, তাদেরও আমরা সবাই তাদের কাছে আশা করব একটা বিজ্ঞান ভিত্তিক একটি প্রকৃত সুন্দর একটি সুস্থ সমাজ গড়ে উঠুক, যাতে আমরা প্রগতির পথে আরও বেশি এগিয়ে যেতে পারি। এরকম একটি নিকৃষ্ট বিদ্বেষ বীজ যেন প্রত্যেক মানুষে মানুষে আমাদের দেশের নাগরিকদের মধ্যে আর ছড়িয়ে না পড়ে। যারা আমাদের অনুষ্ঠানটা দেখলেন তাদের সবার কাছে একটাই অনুরোধ, আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন। এবং মিলনদা, তুমি আমাদের খুব মূল্যবান সময় দিলে, সমস্ত দর্শকের পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ। আপনারাও যারা এই অনুষ্ঠান দেখলেন তাদের সবাইকে নমস্কার।